আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম তাৎক্ষণিক বেগ নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ত্বরণ ও মন্দন নিয়ে। তাহলে চলো শুরু করে দিই। ত্বরণ ও মন্দন অর্থাৎ অ্যাক্সিলারেশন এবং ডিসিলারেশন, ঠিক আছে? তাহলে আমরা এই ত্বরণ এবং মন্দন বোঝার জন্য একটা কেস বা কন্ডিশন তৈরি করি, ঠিক আছে? কন্ডিশন তৈরি করি। মনে করো এখানে একটি পাহাড় আছে, পাহাড়ের এখানে একটা বস্তু গোলাকার একটি বস্তু রাখলাম, যেটার ভর হচ্ছে কি এম। ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এম এ মাস, ঠিক আছে? এই মাসের প্রথম অক্ষর এম দ্বারা প্রকাশ করা হয় ভরকে, ঠিক আছে? আচ্ছা, এখানে এই লাল বস্তু পাহাড়ের একবারে শীর্ষবিন্দুতে আছে, ঠিক আছে? এটা হচ্ছে পাহাড়ের শীর্ষবিন্দু, এটা পাদবিন্দু। আচ্ছা, এবার যদি পাহাড়টা থেকে এই বস্তুটাকে আমি কোনো না কোনো ভাবে, মনে করো এখানে বস্তুটা লেগে আছে, এবার আমি যদি এই বস্তুটাকে পাহাড় থেকে যেভাবে লেগে আছে সেটাকে মুক্ত করে দিই, তাহলে কি হবে? পৃথিবীর টানে সেটা কি হবে? নিচের দিকে আস্তে আস্তে নামতে থাকবে। আচ্ছা, নিচের দিকে নামতে থাকবে। এবার তোমরা একটু চিন্তা করে বলো তো, এই যে পাথরটা উপর থেকে একবারে পাহাড়ের শীর্ষবিন্দু থেকে পাহাড়ের পাদবিন্দুতে চলে আসবে, এই চলে আসার সময়টাতে পাহাড়ের সবচেয়ে বেশি কম বেগ কোথায় থাকবে? যে বিন্দু থেকে শুরু করছে, এই যে এইখানে মনে করো এ বিন্দু দিলাম, এই বিন্দুটার নাম কি দিলাম? এ দিলাম, ঠিক আছে? এ বিন্দু। অর্থাৎ এই বিন্দুতে এই পাথরটার কি থাকবে? বেগ এটা সর্বনিম্ন থাকবে। যত সময় বাড়তে থাকবে তত কি হতে থাকবে? পাথরটার বেগ বাড়তে থাকবে। কি বললাম? যত সময় যেতে থাকবে পাথরটার গতিশক্তি বলো বা বেগ বলো সবই কি বাড়তে থাকবে। তাহলে এই বিন্দুতে পাথরটার আমি যে বেগটা পাবো সেটা হচ্ছে কি সর্বনিম্ন বেগ। এই বিন্দুতে পাথরটার আমি সর্বনিম্ন বেগ পাবো। মনে করো এবার হচ্ছে এটা হচ্ছে কি আমাদের সেই বি বিন্দুটা, ঠিক আছে? বি বিন্দু, বি বিন্দুতে এবার পাথরটা কি হয়েছে? চলে আসছে। বি বিন্দুতে পাথরটা চলে আসছে। বি বিন্দুতে চলে আসার পর পাথরের ভরের তো কোনো চেঞ্জ হবে না। পাথরের ভর আগে যেটা ছিল এম ছিল, এবারও এমই থাকলো। কিন্তু এবার এই বিন্দুতে যে গতিশক্তি থাকবে, আচ্ছা গতিশক্তির কথায় না আনতেছি না, কিন্তু গতিশক্তি বারবার বলে ফেলতেছি। কারণ কি? গতিশক্তির সূত্রটা কি? টি সমান হাফ এম ভি স্কয়ার। যেখানে বেগ আছে, যদি বেগের বর্গ, বেগ যদি বাড়ে তাহলে কি হবে? গতিশক্তিও বাড়তেছে। এই জন্য বারবার গতিশক্তি চলে আসতেছে, কিন্তু গতিশক্তি দেওয়া বোঝানো দরকার নেই, আমরা বেগ দিয়ে বুঝাই, ঠিক আছে? এই বিন্দু থেকে কিন্তু বি বিন্দুতে তার বেগটা কি হবে? পাথরটার বেগ কি হবে? বেশি হবে। এখানে যদি বেগ থাকে কি v1, তাহলে এখানে বেগ থাকবে কি v2 থাকবে। হ্যাঁ, এখানে যে বেগ, এখানে তো সেই বেগ থাকবে না, এটা তো তোমরা বুঝতে পারতেছো। এখানে যে বেগ, এর তুলনায় v2 বেগটা কি হবে? বেশি হবে। আচ্ছা, এবার মনে করো পাথরটা গড়াইতে গড়াইতে এবার সি বিন্দুতে চলে আসলো। সি একটা বিন্দু, সি বিন্দুতে চলে আসলো। আচ্ছা, ঠিক আছে, সি বিন্দুতে চলে আসলো। সি বিন্দুতে আসার পর এই পাথরটার গতিশক্তি কি আরো বেশি বাড়তে থাকবে না? আরো বেশি বাড়তে থাকবে। তাহলে এই বিন্দুতে গতিশক্তি না, সরি বেগ, এই বিন্দুতে বেগটা কি? গতিশক্তি নিয়ে বলবো না, বলছিলাম এই বিন্দুতে বেগটা কি হবে? আরো বেশি বাড়তে থাকবে। এখানে তাহলে বেগটাকে ধরে নিই v3। এইখানকার যে বেগ, সেই বেগটাকে আমরা ধরে নিই কি v3 ধরে নিলাম। আর এখানে তো ভরের কোনো পরিবর্তন হবে না, ভর তো ভরই থাকে, এমই থাকবে। তাহলে অবশ্যই বুঝতে পারতেছো পূর্বের যে অবস্থান, এবার প্রাথমিক অবস্থান সেটা হচ্ছে এ বিন্দুতে পাথরটার ভর এম এবং পাথরটার বেগ কি v1, এবং বি বিন্দুতে পাথরটার ভর এম এবং পাথরটার বেগ হচ্ছে কি v2, এবং সি বিন্দুতে পাথরটার ভর এম, সি বিন্দুতে পাথরটার বেগ v3, এবং সর্বশেষ একটা বিন্দু দিতে আছে সেটা হচ্ছে আমাদের ডি বিন্দু, ঠিক আছে? ডি বিন্দু। তাহলে এই যে ডি বিন্দুটা দিলাম আমি সর্বশেষ, এই বিন্দুতে কিন্তু পাথরটা কি হবে? ভূমির সংস্পর্শে চলে আসবে। এই বিন্দুতে পাথরটা কি করবে? ভূমির সংস্পর্শে চলে আসবে। এই যে ভূমির সংস্পর্শে চলে আসলো, ভূমির সংস্পর্শে চলে আসার ফলেও এরপরেও কিন্তু পাথরটার ভর এমই থাকবে, এবং এই পাথরটার বেগ কি থাকবে? বেগ চেঞ্জ হয়ে v4 হয়ে যাবে। অর্থাৎ এই যাত্রাপথে সর্বোচ্চ বেগ কোথায় পাবো? এটা এই যে v4 এ কিন্তু সর্বোচ্চ বেগ পাবো। সর্বনিম্ন বেগ পাবো কি v1, এটা হচ্ছে সর্বনিম্ন বেগ পাবো। v1 এর সর্বনিম্ন বেগ পাবো, আর v4 এ পাবো কি সর্বোচ্চ বেগ পাবো। আচ্ছা, বুঝতে পারতেছো তো? এবার দেখো তো, এই চিত্র থেকে দেখা যাচ্ছে v1 less than
v2 লেস দেন v3 লেস দেন v4। অর্থাৎ এটা তো বুঝতে পারতেছো যে এই গ্রাফ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের v1 টা সবচেয়ে ছোট, v2, আচ্ছা এখানে কিন্তু v দ্বারা কিন্তু আমাদের কি বেগকে বুঝাইতেছে, বেগকে বোঝানো হচ্ছে, বেগ। তাহলে এই প্রত্যেকটা v দ্বারা কিন্তু বেগ বুঝাইতেছে। এটা হচ্ছে v1 দ্বারা প্রথম বেগ, এটা দ্বিতীয় বেগ, এটা তৃতীয় বেগ, এটা চতুর্থ কাউন্টেবল বেগ, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা আমি 4 বার বেগ গণনা করছিলাম। এটা হচ্ছে প্রথম গণনাকৃত বেগ, এটা দ্বিতীয় গণনাকৃত বেগ, এটা তৃতীয় এবং এটা চতুর্থ গণনাকৃত বেগ। এর থেকে দেখা যাচ্ছে কি v1 টা v2 থেকে ছোট, আবার v2 v3 থেকে ছোট এবং v3 কি v4 এর থেকে ছোট, অর্থাৎ v4 সর্বোচ্চ, v1 সর্বনিম্ন। এবার এখান থেকে যদি আমরা এই বরাবর দেখতে চাই তাহলে কি হচ্ছে, বেগের মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে না? হ্যাঁ, দেখছো এই যে এই ক্ষেত্রে সময়ের সাথে সাথে বেগটা কি, আচ্ছা সময়ের সাথে সাথে কি বলতেছি, এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে কিন্তু আমাদের একটা টাইম লাগছে। সেই টাইমটা যদি আমি t1 ধরি, মনে করি এখান থেকে এখানে আসতে আমার t1 টাইম লাগছে, এবং আমাদের ভি বিন্দু থেকে সি বিন্দুতে আসতে আমাদের টাইম লাগছে হচ্ছে কি t2 টাইম লাগছে, ঠিক আছে, t2 টাইম লাগছে। এবং এই যে সি বিন্দু আছে, সি বিন্দু থেকে আমাদের ডি বিন্দুতে চলে আসতে আমাদের t3 টাইম লাগছে, ঠিক আছে, আমাদের t3 টাইম লাগছে। মানে দেখো তো, এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে আসতে আমার t1 এবং বি বিন্দু থেকে সি বিন্দুতে চলে আসতে আমাদের t2 এবং সি বিন্দু থেকে ডি বিন্দুতে চলে আসতে t3 সময় লাগছে। অর্থাৎ সময়ের সাথে সাথে, সময় তো আগাইছে, সময়ের সাথে সাথে বেগটা কি হয়েছে দেখো আস্তে আস্তে বৃদ্ধি পাইছে, বেগ কি পাইছে, বৃদ্ধি পাইছে। এই চিহ্ন দ্বারা বৃদ্ধি বুঝাইতেছি, বেগের মানটা সর্বদা বৃদ্ধি পাইছে। v1 থেকে b বড়, v2 বড়, v2 থেকে v3 বড়, v3 থেকে v4 বড়। আচ্ছা দেখতেছো সময়ের সাথে সাথে বেগের বৃদ্ধিকে কি বলা হয়? আচ্ছা দেখা যাচ্ছে কি এই ক্ষেত্রে এই কাহিনী থেকে দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে বেগের মানটা কি হয়েছে, বৃদ্ধি পাইছে। এটা দ্বারা বুঝাইতেছি কি বৃদ্ধি, সময়ের সাথে সাথে বেগের মান বৃদ্ধি পাইছে। তাহলে এই ঘটনাকে কি বলে জানো? এই ঘটনাকে বলে ত্বরণ, ঠিক আছে, এই ঘটনাকে বলা হয় ত্বরণ, এই ঘটনাকে বলা হয় ত্বরণ। ইংরেজিতে বলা হইতেছে কি অ্যাক্সিলারেশন, ডাইরেকশন, ঠিক আছে। এই যে আমার বেগটা যেন বাড়তেছে এটাকে কিন্তু মূলত বলা হয় অ্যাক্সিলারেশন, ঠিক আছে। আমার এই বেগটা যেন বাড়তেছে এটাকেই বলা হয় অ্যাক্সিলারেশন বা ত্বরণ বলা হয়। আমার এই ঘটনা থেকে এটা বোঝা যাচ্ছে। তাহলে এই ত্বরণের একটা কি বলতে পারি, ত্বরণের সংজ্ঞাটা সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধিকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। তাহলে ত্বরণের ডেফিনিশনটা কি হবে, সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধি, সময়ের সাথে বস্তুর কি বৃদ্ধি বলতেছি আমি, সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলতেছি। আচ্ছা এটা তো বুঝতে পারলাম আমরা ত্বরণ এটাকে কেন বলতেছি। অর্থাৎ যদি আমি দেখি কি সময়ের সাথে কোনো বস্তুর বেগ বাড়তে আছে, তার মানে বুঝতে পারবো যে বস্তুটা মধ্যে ত্বরণের জন্ম হচ্ছে, ঠিক আছে, ত্বরণের জন্ম হচ্ছে। বা এই যে বেগ বৃদ্ধি সময়ের সাথে সাথে এই ঘটনাকে ত্বরণ বলা হয়, এই ঘটনাকে ত্বরণ বলা হয়। তাহলে এখানে এই যে হার, এটা দেখতেছো এখানে এই হার কথা ব্যবহার করা হয়েছে, দেখো এখানে হার কথাটা ব্যবহার করা হয়েছে। এই হার কথাটা কিন্তু আমি কি বলছিলাম, দুটো বস্তুর মধ্যে কম্পেয়ারের ক্ষেত্রে সর্বদা ব্যবহার করা হয়, হার কম্পেয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। চলো দেখাই জিনিসটা। মনে করো এই যে এখানে একটা লোক আছে, সেটা হচ্ছে এ লোক, এ বিন্দুতে একটা লোক আছে, সেটা হচ্ছে এ লোক, ঠিক আছে, এ বিন্দুতে একটা লোক আছে। আর বি বিন্দুতে, এই যে এখানে বি বিন্দু রাখলাম, বি বিন্দুতেও একটা লোক আছে। তাহলে এ বিন্দু মানে হচ্ছে ঢাকা, ঢাকা, আর বি বিন্দু মানে হচ্ছে কি ঢাকা, ঢাকা, ঠিক আছে। এবং এই বিন্দুতে দাঁড়িয়ে থাকা অর্থাৎ ঢাকায় থাকা এই লোকটি যাইতে যাচ্ছে কোথায়, রাজশাহী যাবে। আর যে রাজশাহী, রাজশাহী যেতে চাচ্ছে, ঠিক আছে। ঢাকায় দাঁড়ায় থাকা লোকটা যেতে চাচ্ছে রাজশাহী, এবং ঢাকার মধ্যে বি বিন্দুতে দাঁড়ায় থাকা লোকটাও যেতে চাচ্ছে কোথায়, রাজশাহী, রাজশাহী, ঠিক আছে। দুইজন লোকেই ঢাকায় দাঁড়ায় আছে, দুইজন লোকই কি ঢাকায় দাঁড়ায় আছে, এবং দুজনের ডেস্টিনেশন বা গন্তব্যস্থল কোথায়, রাজশাহী, ঠিক আছে। এবং আমরা বলে দিলাম কি এই লোকটা ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথের দৈর্ঘ্য হচ্ছে কত, 200 মিটার। এবং বি লোকটা ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথের দৈর্ঘ্য কত,
এটাও সেম সেম ধরে নিলাম, কত দিলাম 200 মিটার। ঠিক আছে, এখানে কি দিলাম দেখো তো, এই লোকটার ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথের দৈর্ঘ্য 200 মিটার, বি লোকটার ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথের দৈর্ঘ্য 200 মিটার, সেম দৈর্ঘ্য বিশিষ্ট পথ। এবার ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য এই লোকটার সময় লাগছে, টাইম লাগছে 5 ঘন্টা সময় লাগছে, আর বি লোকটার ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য টাইম লাগছে হচ্ছে কি 8 ঘন্টা। ঠিক আছে, 8 ঘন্টা বলে দিলাম। তাহলে এই যে যাত্রাপথটা 200 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট যাত্রাপথটা, এটাকে আমি চাইলে তো 5টা ভাগে ভাগ করতে পারি। এই যে 1 2 3 4 5। ঠিক আছে, 1 2 3 4 5। এই 200 মিটারটা আমরা পরে লিখি 200 মিটার। ঠিক আছে, এই যে 5টা ভাগে ভাগ করলাম, দেখো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। ঠিক আছে, এই যাত্রাপথটাকে 5টা ভাগে ভাগ করলাম। তাহলে ধরলাম কি, এবার নাম দিই। এটা হচ্ছে ও, হচ্ছে এম, এন, ডি, কে, এফ। ঠিক আছে, এরকম নাম দিলাম, কারণ এর সাথে তো মিলা যাবে নালে। তাহলে এই যাত্রাপথটা, এটা কত মিটার দৈর্ঘ্য জানি 200 মিটার। ঠিক আছে, এই যাত্রাপথটাকেও আমি কয়টা ভাগে ভাগ করি, 8টা ভাগে ভাগ করি, কারণ 8 ঘন্টা সময় লাগছে। 1 2 3 4 5 6, এটা হইল না, 8টা ভাগ তো হইল না, 8টা ভাগে ভাগ করতে হবে। 1 2 3 4 5 6 7 8। এই দেখো 8টা ভাগে ভাগ করে ফেললাম যাত্রাপথটাকে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টি ভাগে ভাগ করলাম। এবার এই বিন্দুগুলির নাম দিই। সেটা হচ্ছে এল জি, এল জি কে, এল জি এন, এফ সি, এম এন ও, ভি, এরকম নাম দিলাম। ঠিক আছে, পয়েন্টগুলোর নাম দিলাম। অর্থাৎ এবার তুমি দেখো, এবারে তুমি যে জিনিসটা দেখো, 5 ঘন্টা সময়ে সে কি করলো, 5 ঘন্টা এইখানে এই প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য, এই যে এখান থেকে ধরে নিলাম, এখান থেকে এখানে যেতে তার 1 ঘন্টা সময় লাগছে, আবার এইখান থেকে এখানে যেতে তার 1 ঘন্টা সময় লাগছে, আবার এইখান থেকে এখানে যেতে তার 1 ঘন্টা সময় লাগছে, এখান থেকে এখানে যেতে তার 1 ঘন্টা সময় লাগছে, এবং এখান থেকে এখানে যেতে তার 1 ঘন্টা সময় লাগছে। অর্থাৎ দেখো তো আমি কি দিলাম এখানে, ও থেকে এম বিন্দুতে যেতে 1 ঘন্টা সময় লাগছে, এম থেকে এন বিন্দুতে যেতে 1 ঘন্টা সময় লাগছে, এন থেকে ডি বিন্দুতে যেতে 1 ঘন্টা সময় লাগছে, ডি থেকে কেতে 1 ঘন্টা, কেতে এফ এ যেতে 1 ঘন্টা। তাহলে মোট মিলালে কত হলো, 1 2 3 4 5, 5 ঘন্টা সময় লাগছে তার যেতে। তাহলে দেখা যাইতেছে ঢাকা থেকে 200 মিটার পথ পাড়ি দিয়ে রাজশাহীতে এই লোকটা পৌঁছাইতে 5 ঘন্টা সময় লাগছে। কিন্তু বি লোকটা একই সময়ে যাত্রা শুরু করছিল ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য এই লোকটার সাথে, কিন্তু ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য এই বি লোকটা সময় লাগছে 8 ঘন্টা। কিন্তু পথের দৈর্ঘ্য কিন্তু দুজনেরই কি সেম, এরও 200 মিটার, এরও 200 মিটার, একই পথ, দুইজনে কিন্তু একই সময় পাড়ি দেয় নাই। একজনে কম সময় দিছে, একজনে বেশি সময় দিছে। ঠিক আছে, একজনে বেশি সময় দিছে, একজনে কম সময় দিছে। তার মানে যে কম সময় দিছে, তার মানে কি সময়ের সাথে সাথে তার বেগটা যে কম বেশি সময় দিছে তার থেকে বেশি বাড়ছে। অর্থাৎ দেখো বিষয়টা কি, এই যে এই লোকটার থেকে বি লোকটা কিন্তু আগেই পৌঁছায় গেছে, মানে এই লোকটা কিন্তু বি লোকটার থেকে আগে পৌঁছায় গেছে। এর থেকে বোঝা যাচ্ছে কি সময়ের সাথে সাথে এই লোকটার বেগটা কিন্তু বি লোকটার থেকে বেশি ছিল, এই লোকটার থেকে বেশি ছিল। এই লোকটার বেগটা কি ছিল, বি লোকটার থেকে বেশি ছিল। যদি বেশি না থাকতো তাহলে তো এই লোকটা একই পথ কম সময় পাড়ি দিতে পারতো না। বোঝা যাচ্ছে কম সময়ে যেহেতু পাড়ি দিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে সময়ের সাথে সাথে বি লোকটার তুলনায় এই লোকটার বেগ বাড়ার পরিমাণটা কি ছিল, বেশি ছিল। দেখছো, তার মানে এবার কম্পেয়ার আনার জন্য এই যে এ একটা লোক আছিল আমাদের কাছে, বি আর একটা লোক আছিল, তাহলে এই যে দুইটা লোকের মধ্যে আমি কম্পেয়ার করলাম, এর জন্য হার দিলাম। এই যে এখানে এর জন্য হার কথাটা ব্যবহার করা হয়। অর্থাৎ তাহলে এবার বলো তো এই লোকের হারটা বেশি, ত্বরণের হার বেশি কার, মানে সরি, এবার বলো তাহলে এই লোকটা এবং বি লোকটার মধ্যে বেগ বৃদ্ধির হার কার বেশি।
বেগ বৃদ্ধির হার কার বেশি বলো তো? অবশ্যই এই লোকটার বেশি, এই লোকটার বেশি। অ্যান্সার কি বলবা? এই লোকটার বেশি। কেন এই লোকটার বেশি বলবা? কারণ আগে তো বললাম যে যদি এই লোকটার বেগ বেশি না হতো তাহলে তো সেম পরিমাণ পথ কম সময় পাড়ি দিতে পারতো না। যেহেতু দেখা যাচ্ছে দুজনই একই সময়ে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য 200 মিটার পথ বিশিষ্ট রাস্তা পাড়ি দেওয়া আরম্ভ করছে, এবং এই লোকটা 5 ঘন্টা পর রাজশাহীতে পৌঁছে গেছে, কিন্তু বি লোকটা 8 ঘন্টা পর রাজশাহীতে পৌঁছাইছে। তার মানে এটা তো জিনিস বোঝা যাচ্ছে যে এই লোকটা তার যাত্রা পথে অর্থাৎ 200 মিটার পথে বেগ যে পরিমাণে বাড়াইছে, বি লোকটা একই যাত্রা পথে বেগ একটু কম পরিমাণে বাড়াইছে। বেগ কম পরিমাণে বাড়াইছে, কম বৃদ্ধি করছে, আর এই লোকটা বেগ বেশি বৃদ্ধি করছে। এই লোকটা কি করছে? বেগ বেশি বৃদ্ধি করছে। ঠিক আছে, দেখা যাচ্ছে কি বি লোকটা কম বৃদ্ধি করছে বেগ রে, আর এই লোকটা বেগ বেশি বৃদ্ধি করছে। ঠিক আছে, বেগ কম বৃদ্ধি করছে কে? বি লোকটা। আর বেগ বেশি বৃদ্ধি করছে কি? এই লোকটা। তাহলে বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলা হয়। তাহলে বলো তো এখানে কিন্তু অবশ্যই ত্বরণ আছে। ঠিক আছে, ত্বরণ তো আছে। তাহলে এই দুজনের মধ্যে ত্বরণ কার আছে বেশি? ত্বরণ কার বেশি? তাহলে দেখো তো এখানে কি বলছে, সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। হারকেই ত্বরণ বলে। তাহলে অবশ্যই এখানে যার বেগ বৃদ্ধি হয়েছে বেশি পরিমাণে তার ত্বরণের পরিমাণও বেশি। ঠিক আছে না? তাহলে বেগ বৃদ্ধি এখানে কার হয়েছে সবচেয়ে বেশি? এর হয়েছে নাকি বি এর হয়েছে? বেগ বৃদ্ধি কিন্তু এর বেশি হয়েছে। বেগ বৃদ্ধি এর বেশি হয়েছে, এই যে এখানে দিলাম। তার মানে এর ত্বরণটা কি বেশি? এর ত্বরণ কি? ত্বরণ হচ্ছে কি বেশি। কার তুলনায় বেশি? বি লোকটার তুলনায় বেশি। বি লোকটার তুলনায় বেশি ত্বরণ। ঠিক আছে, এই কথা এই দুইটা বস্তুর মধ্যে কম্পেয়ারের জন্য কি হার আনা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে কার ত্বরণের হার বেশি? বেগ বৃদ্ধির হার কার বেশি? অর্থাৎ কার ত্বরণ বেশি? এই লোকটার ত্বরণ বেশি। ঠিক আছে, এই লোকটার ত্বরণ বেশি। আচ্ছা, এই যে ত্বরণটা না, ত্বরণকে চাইলে কিন্তু তুমি আরেকভাবে লিখতে পারো। ডেফিনিশনটা চলো লিখে দিই। সময়ের সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। আচ্ছা, এবার কি লিখলাম দেখো তো। ত্বরণ কিন্তু আগে একবার লিখে দিচ্ছি, এবার আরেকটা লিখলাম। সময়ের সাথে বেগের পরিবর্তনকেই ত্বরণ বলে। আচ্ছা, বেগের পরিবর্তনকেই ত্বরণ বলে এই কথাটা যদি বলি তখন কিন্তু আমাদের ত্বরণের ক্লাসিফিকেশন বা বিভাজনটা আসে পড়ে। তার মানে ত্বরণের এই সংজ্ঞার ক্ষেত্রে কিন্তু ত্বরণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ত্বরণকে আমরা, এই যে ত্বরণ, এটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ত্বরণ, আর একটা হচ্ছে মন্দন। এই মন্দনটাকেই বলা হয় কি নেগেটিভ ত্বরণ, আর ত্বরণকে বলা হয় কি পজিটিভ ত্বরণ। ঠিক আছে, বা এইভাবে লিখতে পারো যে এই ত্বরণকে, মানে এইভাবে দেখো জিনিসটা, ত্বরণকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিটিভ ত্বরণ, একটা হচ্ছে নেগেটিভ ত্বরণ। নেগেটিভ ত্বরণকে মন্দন বলা হয়, পজিটিভ ত্বরণকে ত্বরণই বলা হয়। এইটা কখন কাজে লাগবে? যখন আমি এই সংজ্ঞাটা লিখবো, সময়ের সাথে বেগের পরিবর্তনকেই ত্বরণ বলে। আচ্ছা, বেগের পরিবর্তনকেই ত্বরণ বলে। যদি বেগের পরিবর্তন কমতে থাকে, ঠিক আছে, বেগের পরিবর্তন যদি কমতে থাকে তাহলে আমরা কি বলবো? মন্দন বলবো। বেগের পরিবর্তন যদি কমতে থাকে, সময়ের সাথে সাথে বেগের যে পরিবর্তন সেটা যদি কমতে থাকে তাহলে আমরা কি বলবো? সেটা কি মন্দন বলবো। আর সময়ের সাথে সাথে যদি বেগের পরিবর্তন বাড়তে থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? সেটাকে ত্বরণ বলবো। ঘুরে ফিরে কিন্তু আগের সংজ্ঞাতে চলে আসলো। সময়ের সাথে সাথে যদি বেগ বৃদ্ধি পায় তাহলে সেটাকে ত্বরণ বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এই এখান থেকে কি বোঝা যাচ্ছে? সময়ের সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। আচ্ছা, বেগ পরিবর্তিত হচ্ছে কি এখান থেকে সময়ের সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। অর্থাৎ সময়ের সাথে যদি বেগ পরিবর্তিত হয়ে বৃদ্ধি পায় তাহলে তাকে পজিটিভ ত্বরণ বলবে, এবং সময়ের সাথে সাথে বেগ পরিবর্তিত হয়ে যদি কমতে থাকে তাহলে সেটাকে নেগেটিভ ত্বরণ বা মন্দন বলা হবে। ঠিক আছে।
নেগেটিভ ত্বরণ বা মন্দন বলা হবে। আচ্ছা, এই যে ত্বরণ, এই ত্বরণ বের করার জন্য তো আমাদের একটি ফর্মুলা বা সূত্রের প্রয়োজন আছে। এই সূত্রটা চলো আমরা আবিষ্কার করে ফেলি বা তৈরি করে ফেলি আমাদের নিজের সুবিধার জন্য। এটা কিভাবে বের করা যায়, কিভাবে বের করা যায়? তাহলে ত্বরণ কি বলছিলাম? সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে এবার একটা জিনিস দেখো, মনে করো এখানে হচ্ছে কি ঢাকা, এখানে হচ্ছে কি সিলেট। আমরা এখানে একটি বক্স করে নিই, বক্সের ভিতরে একটা ডাটা দিতেছি, ঠিক আছে? বক্সের ভিতরে একটি ডাটা দিতেছি। এই যে ঢাকা, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে সিলেটের দূরত্ব ধরে নিলাম কত? 500 মিটার। 500 মিটার ধরে নিলাম, ঠিক আছে? এই 500 মিটার পথ পার দিতেছে, মনে করো 500 মিটার পথ ঢাকা থেকে সিলেটের দূরত্ব 500 মিটার, ঠিক আছে? তাহলে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধি, তাহলে এই ঢাকা থেকে এই সিলেট যাত্রাপথে পুরো 500 মিটার পথটাকে আমরা 5টি ভাগে ভাগ করি। চলো, 1 2 3 4, আচ্ছা যাও কয়টি ভাগে ভাগ করলাম? 1 2 3 4, 4টি ভাগে ভাগ করলাম, ঠিক আছে? 4টি ভাগে ভাগ করলাম। তাই এবার নাম পয়েন্ট দিই। এটা হচ্ছে এ পয়েন্ট, হচ্ছে বি পয়েন্ট, হচ্ছে সি পয়েন্ট, ডি, হচ্ছে ই পয়েন্ট, ঠিক আছে? ই পয়েন্ট। এ পয়েন্টের বেগ কত? এ পয়েন্টের বেগ দিলাম কি 0 মিটার পার সেকেন্ড। কালি কালি দিয়ে লিখি। এ পয়েন্টের বেগ কত? 0 ms ইনভার্স 1। বি পয়েন্টের বেগ কত? 2 ms ইনভার্স 1। 3 সেকেন্ডের বেগ কত? সরি 3। সি বিন্দুর বেগ কত? 4 মিটার পার সেকেন্ড। আর ডি বিন্দুর বেগ কত? 6 মিটার পার সেকেন্ড। ই বিন্দুর হচ্ছে কত? 8 মিটার পার সেকেন্ড। এইভাবে দিলাম আমরা বেগ, ঠিক আছে? এই বিন্দুর বেগ 0 মিটার পার সেকেন্ড, বি বিন্দুর বেগ 2 মিটার পার সেকেন্ড, সি বিন্দুর বেগ 4 মিটার পার সেকেন্ড, ডি বিন্দুর বেগ 6 মিটার পার সেকেন্ড, ই বিন্দুর বেগ 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখান থেকে এখানে যেতে ধরে নিই কত আমাদের? এখান থেকে আমাদের যেতে t1 সময় লাগছে। এই বি বিন্দু থেকে সি তে যেতে t2, সি থেকে ডি তে যেতে t3, ডি থেকে ই তে যেতে t4, মানে 4টা সময় ধরলাম আমরা। অর্থাৎ এই বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য আমার সময় লাগছে t1 এবং এ বিন্দুর বেগ কত? 0 মিটার পার সেকেন্ড, বি বিন্দুর বেগ 2 মিটার পার সেকেন্ড। ডি বিন্দু থেকে সি বিন্দুতে যাওয়ার জন্য আমার t2 সময় লাগছে এবং বি বিন্দুতে বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, সি বিন্দুতে 4 মিটার পার সেকেন্ড এবং সি বিন্দু থেকে ডি বিন্দুতে যাওয়ার জন্য আমার t3 সময় লাগছে। সি থেকে সি বিন্দুর বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, ডি বিন্দুর বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এইভাবে তাহলে আমরা জানি যে একক সময়, ঠিক আছে? আমরা কি জানি যে ত্বরণটা কি? সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আচ্ছা, সময়ের সাথে বলছে না, তাহলে আমি একটা সময় ধরে নিই। এই যে t1 যে সময়টা, এই যে t1 সময়, এই একটা সময় ধরে নিলাম। পরে অন্য সময় নিয়েও করা যাবে, সমস্যা নেই। আমি এই একটা সময় ধরে নিলাম। এই সময়ের সাথে বেগ বৃদ্ধির হারটা দেখবো আমি, এই সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। তাহলে এই সময়ে বেগ কতটুকু বৃদ্ধি পাইছে দেখো তো। t1 সময়ে বেগটা কতটুকু বৃদ্ধি পাইছে? এই t1 যে সময়টুকু, এটাকে যদি আমি এখানে জুম করে রাখি তাহলে কত হবে? এই যে দেখো, আমি বড় করে রাখলাম, ঠিক আছে? তাহলে এটা আসলে কত? এই বিন্দু, এই যে এই বিন্দু, আর এটা কি ছিল? বি বিন্দু। এই বিন্দুর বেগ কত দিয়েছিলাম? 0 ms ইনভার্স 1, মানে মিটার পার সেকেন্ড। আর বি বিন্দুর বেগ কত? 2 মিটার পার সেকেন্ড, ms ইনভার্স 1, ঠিক আছে? এবং এখান এ থেকে বি তে যাওয়ার জন্য টাইম লাগছে t1। তাহলে এই t1 সময়ে বেগের পরিবর্তন হয়েছে কতটুকু? দেখো তো, বেগের পরিবর্তন তুমি কিভাবে বের করবে? তুমি অবশ্যই জানার কথা। শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিয়ে দিলে বেগের পরিবর্তন পাবো, বা শেষটা থেকে আমি যদি আদিটা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? শেষটা থেকে যদি আদিটা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? বেগের পরিবর্তনটা পাবো। শেষটা থেকে যদি আদিটা বাদ দিয়ে দিই তাহলে আমি পাবো কি? বেগের পরিবর্তন, ঠিক আছে? শেষটা থেকে যদি
দুটো বাদ দিয়ে দিই, তাহলে বেগের পরিবর্তন পাবো। তাহলে বাই বাই বলতে পারবো, বড়টা থেকে ছোট বাদ দিয়ে দিই, তাহলে শেষটা থেকে আদিটা বাদ দিয়ে দিলে কি পাবো? বেগের পরিবর্তন পাবো। তাহলে এটা কি শেষ, এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে আদি, তাহলে শেষটা থেকে আদি বাদ দিব। তাহলে দেখো তো বেগের পরিবর্তনকে ডেল দ্বারা প্রকাশ করে, বেগের পরিবর্তন মানে ডেল ভি দিলাম, তাহলে হবে কি 2 - 0, এর সমান হবে কি 2 ms ইনভার্স 1। তাহলে দেখো তো t1 সময়ে আমি বেগের পরিবর্তন পেলাম কত? 2 মিটার পার সেকেন্ড। t1 সময়ে আমি বেগের পরিবর্তন পেলাম কত? 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমি কি জানি, সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, যেটা বের করলাম 2 মিটার পার সেকেন্ড। সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তাহলে এই যে t1 সময়ে বস্তুর যে বেগের পরিবর্তন, এটা কত হয়েছে? 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে একক সময়ে কতটুকু হয়েছে? t1 সময় না বুঝলাম, ঠিক আছে, যে 2 মিটার পার সেকেন্ড হয়েছে, তাহলে একক সময় মানে 1 সেকেন্ডে কতটুকু হয়েছে? 1 সেকেন্ডে বেগের পরিবর্তন বা বেগের বৃদ্ধি যতটুকুই হয় সেটাই হচ্ছে ত্বরণ। ঠিক আছে, বেগের বৃদ্ধি যতটুকু হয় 1 সেকেন্ডে সেটাই হচ্ছে কি? ত্বরণ। তাহলে এটা কি সময়ের জন্য পেলাম 2 মিটার পার সেকেন্ড? সেটা পেলাম t1 সময়ের জন্য। তাহলে আমি এখানে লিখতে পারি না, দেখো তো কি লিখতে পারি? t1 সময় বেগের পরিবর্তন, আচ্ছা বেগের পরিবর্তন কত? 2 মিটার পার সেকেন্ড। বা এই যে দেখো 2 মিটার পার সেকেন্ড যে কথা, আর ডেল ভি একই কথা না? আমরা তো একটা সূত্র চাইতেছি, সূত্রের মধ্যে তো 2 মিটার পার সেকেন্ড দরকার নেই, কারণ সেখানে আমরা এমন একটা জিনিস রাখবো যেখানে আমরা ইনপুট দিব এবং কি পাবো? সংখ্যা আউটপুট পাবো। সংখ্যা বসালে কি হবে বলো? সূত্রের ভিতরে এমন কিছু থাকবে, প্রতীক থাকবে, যে প্রতীকের আলাদা আলাদা অর্থ থাকবে, এবং সেই অর্থ অনুযায়ী সেই প্রতীকগুলিতে আমরা যদি মান ব্যবহার করি বা প্রয়োগ করি, তাহলে আমরা একটা অ্যান্সার পাবো। এখানে কিন্তু আমি অ্যান্সারটা পাইছি। এই অ্যান্সার মানে এইটার সমান, এটা মানে কি? এটা যে মান, এটা সেম মান, তাহলে আমরা 2 মিটার পার সেকেন্ড ব্যবহার না করে ডেল ভি ব্যবহার করতেছি, সমস্যা নেই। তাহলে এখানে বসাবো কি? ডেল ভি বসাই, এই যে ডেল ভি। এবার আমি কি বললাম? একক সময় বেগের যে পরিবর্তন সেটা হচ্ছে কি? ত্বরণ। সুতরাং একক সময়ে 1 সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন, তাহলে কি হবে? এক সময়, এটা তো অবশ্যই বুঝতে পারছো, একের থেকে বেশি। t1 কি? t1 ইজ গ্রেটার দেন 1, এটা তো বোঝা যাচ্ছে 1 এর থেকে বড়। তার মানে একক সময়ে বেগের পরিবর্তন আরো ক্ষুদ্র হবে। ক্ষুদ্র হলে জানি কি করতে হয়, এটা তো আমার জানা আছে। ক্ষুদ্র হলে কি জানি করতে? ভাগ করতে হয়। হ্যাঁ, তাহলে কি হবে? ডেল ভি ভাগ টি। ঠিক আছে, এই যে সরি, এখানে t1, এই যে উপরে t1, এই যে দেখছো আমি একটা জিনিস পেলাম। আচ্ছা, এবার তোমাদের কাছে যে প্রশ্নটা, এই যে t1 যে সময়টা, এটা আমি কিভাবে বের করলাম? t1 যে সময়টা, এটা আমি কিভাবে পেলাম? এই যে জুম করা অংশটা, এটা থেকে দেখাই যে এই বিন্দু থেকে ঢাকা হতে সিলেট যাওয়ার জন্য রওনা দিল, অর্থাৎ এই বিন্দুতেই এই গন্তব্য স্থলের জন্য তার কাছে কত, মানে যাত্রা শুরু করার জন্য সময় কত? 0 সেকেন্ড। মানে যাত্রা এখন শুরু করে না, এই বিন্দুতে যখন আছে তখন এই যাত্রা শুরুর পথের যে সময়টা গণনা হবে সেটা তো তার জন্য 0 হবে। এটা আমার মনে যে সময় এখানে 0 হয়ে গেছে না, মানে এই থেকে আমার উদ্দেশ্য কি? অর্থাৎ ঢাকা থেকে সিলেট যাওয়া। ঢাকার প্রথম বিন্দু কি? এ। যখনও সে এই ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে রওনাই দেয় নাই, তখন তো এই ঢাকা থেকে সিলেট যাওয়ার পথের যে সময়টা সেটা তো কাউন্ট হয় নাই। যেহেতু কাউন্ট হয় নাই, তখন এই বিন্দুতে তার সময় কত? এই বিন্দুতে তার সময় ছিল কি? টি সমান 0 সেকেন্ড। ঠিক আছে না? t1 সময় ধরলাম, এটাকে আমাদের টি নট ধরে রাখি। ঠিক আছে, টি নট। তাহলে এখানে আমি টি নট দিই। ঠিক আছে, টি নট। তাহলে আমার এখানে সময় কত লাগছে যখন যাত্রা শুরু করি নাই? t1। যখন আমি যাত্রা শুরু করে দিছি তখনই তো সময় গণনা শুরু হয়েছে। যখন যাত্রা শুরু করে দিছি তখন সময় গণনা শুরু হইতে আমি বি বিন্দুতে পৌঁছলাম। তাই বি বিন্দুতে কিন্তু আমি কিন্তু 0 সেকেন্ড পাবো না, কারণ আমি তো যাত্রা শুরু করে আগেইছি। তার মানে আমার সময়টাও কি হয়েছে? আমার যাত্রা শুরু করার সাথে সাথে আমি স্টপ ওয়াচটাকে স্টার্ট করে দিছি, তখন আমার সময় দেখা শুরু হয়েছে, মানে সময় গণনা শুরু হয়েছে। যখন আমি বি বিন্দুতে পৌঁছলাম তখন আমি ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম কত বাজে। এই যে সময়টা দেখবো সেটাকে আমি কি দিব? আমি টি2 দিব না? হ্যাঁ, অবশ্যই টি2 দিব।
তাহলে এবার তুমি বুঝতে পারতেছো যে এখানে T2 কি হবে, এই যে T2 T2টা কি হবে, T2 হবে কি T1 এর থেকে বড়, অবশ্যই, কারণ এটা 0 সেকেন্ড, এই ঘড়ি যখন শুরু করে দিছে এখানে তো 0 থেকে তো বড় হইব, তার মানে এখানে কি হইব, এখানে কিন্তু হবে কি T2 গ্রেটার দেন 0, ঠিক আছে, T2টা কি হবে 0 থেকে বড় হবে। তাহলে এবার দেখো তো আমি টি নোটটা কিভাবে পাইছিলাম জানি, তাহলে আমি টি নোটটা কিভাবে পাইছি, এই টি নোটটা আমি কিভাবে পাবো, যদি আমি T2 থেকে T1টা বাদ দিয়ে দিই তাহলে তো আমি টি নোট পেয়ে যাব, ঠিক আছে না। T2 থেকে যেমন আগেরটা দেখো বেগ বি, এই যে 2 মিটার পার সেকেন্ড থেকে 0 মিটার পার সেকেন্ড বাদ দিয়ে দিলে এখানে বেগের পরিবর্তনটা পাবো, তার মানে আমি মানে শেষ সময় থেকে যদি আদি সময়টা বাদ দিয়ে দিই তাহলে এই এ বি পথে আমি কি পাবো, সময়ের মানে ব্যবধানটা পাবো, এ থেকে বিতে যেতে কতটুকু সময় লাগছে, তাহলে এই যে টি নট সময় লাগছে আমি বলতেছি এ থেকে বিতে যাওয়ার জন্য, এই টি নটটা আমি কিভাবে পাইছি, এই পাশে দেখাই, এর উপরে ডেল বি আর নিচে কি পেলাম টি নট, টি নটটা কিভাবে পেলাম T2 মাইনাস T1 করে, তার মানে T2 মাইনাস T1 মানে কি সময়টাকে পার্থক্য করছি না, এই যে কি করছি T2 মাইনাস T1 এই কাজটা করছি, এটাকে আমি এইভাবে লিখতে পারি না, এই যে ডেল টি মানে সময়ের পার্থক্য, এটাকে দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে এটাকে তো চলে আমি কি লিখতে পারি, ডেল টি লিখতে পারি, সময়ের পার্থক্যকে ডেল টি দ্বারা প্রকাশ করা হয়, ডেল মানে পার্থক্য আর টাইম মানে সময় পার্থক্য, তাহলে এই টি নট পেলাম কিভাবে, সময় পার্থক্য করে, সময় পার্থক্য কিভাবে লিখতে পারি ডেল টি দ্বারা, এই যে এখানে ডেল টি দ্বারা লিখতে পারি, এই যে আমি এখন যেটা পাইলাম সেটাই হচ্ছে কি আমাদের ত্বরণের সূত্র, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের ত্বরণের সূত্র। এই ত্বরণকে দেখো, ত্বরণের বানানের ভিতরে দেখো প্রথম কি আছে অ্যাক্সিলারেশন, ইংরেজি অক্ষর এ, এর জন্য এই ত্বরণটাকে আমরা প্রকাশ করি কি ধারা জানো, ত্বরণটাকে প্রকাশ করা হয় এই ধারা, ঠিক আছে, ত্বরণকে এ ধারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি পেলাম, ত্বরণের সূত্রটা পেয়ে গেলাম, ত্বরণের সূত্র কিভাবে পেলাম, এই হিসাবটা করে ত্বরণের সূত্র পেয়ে গেলাম, আর ত্বরণের সূত্রটা কি দাঁড়াইলো শেষে, এ সমান সমান এ মানে অ্যাক্সিলারেশন সমান সমান ডেল বি বাই ডেল টি, ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি ত্বরণের সূত্র, ত্বরণ ল, ত্বরণের সূত্র, ঠিক আছে, পেয়ে গেলাম ত্বরণের সূত্র। তাইলে এবার হচ্ছে কিছু কথা আছে, কথাটা এই সূত্রটাকে চাইলে কিন্তু তুমি ভাঙায় লিখতে পারবো এইভাবে, নিচে লাইনে দেখা যাচ্ছে এ সমান সমান এই যে ডেল বি মানে কি সময়ের মানে বেগের পার্থক্য, মানে কি করছিলাম V2 মাইনাস V1 করছিলাম না, V2 মাইনাস V1, আর ডেল টি মানে কি পাইছিলাম শেষ টাইম মানে T2 মাইনাস T1 মানে কি আদি টাইম, হ্যাঁ ঠিক আছে, এটাকে ভাঙায় চাইলে তুমি এইভাবে লিখতে পারো, এই সমান সমান V2 মাইনাস V1 ভাগ T2 মাইনাস T1, এবং এটাকেই তোমাদের বই বাংলা কথায় লেখা আছে, চলো বাংলা কথাটা লেখা দিই, এ সমান সমান কি এই যে এ V2 কি শেষ বেগ বিয়োগ V1 কি V1 আসছিল কি ওই যাত্রাপথে আদি বেগ আসছিল, আদি বেগ ভাগ T2 কি আসছিল শেষ সময় বিয়োগ T1 কি আসছিল আদি সময়, তাহলে এটাকে কি বলা হইতেছে ত্বরণের সূত্র। এটা হচ্ছে এগুলির দ্বারা কি বোঝায় সেটাকে বাংলায় লিখে দিলাম, এগুলি দ্বারা আসলে কি বোঝানো হয়। তাহলে দেখলে তো ত্বরণের সূত্রটা কিভাবে আসলো, এইভাবে ত্বরণের সূত্রটা চলে আসলো। আচ্ছা, এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেছে নাকি জাগতেছে না এটা তো বুঝতে পারতেছি না, কিন্তু জাগার তো একটা কথা, যেহেতু আমরা তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক বেগ নিয়ে পড়াইছি, তার মানে এবার তোমার মনে প্রশ্ন আসতেছে না, এই সূত্রটা যদি ব্যবহার করে আমি কোন একটা যাত্রাপথের ত্বরণ নির্ণয় করি তাহলে সেই ত্বরণটা কি গড় ত্বরণ আসবে নাকি তাৎক্ষণিক ত্বরণ আসবে, একটা প্রশ্ন আসতেছে না নাকি আসতেছে না। অবশ্যই যদি ভালো মতো ক্লাসগুলি করে থাকো তাহলে আসল কথা যে গড় বেগ গড় দ্রুতির মতো এইখানেও তো একটা
তাৎক্ষণিক ত্বরণ পাওয়ার কথা আমার, বা এইটা গড় এটা আমি তাহলে কি বের করতেছি, গড় ত্বরণ বের করতেছি। এবার এরকম তো কিছু প্রশ্ন মাথায় আসার কথা। আচ্ছা, যদি আসে তাহলে চলো আমরা একটা এই সূত্রটা ব্যবহার করে একটা অঙ্ক করি, তারপরে আমরা ওই জিনিস নিয়ে আলোচনা করি। এ পয়েন্ট এখানে দিলাম, বি পয়েন্ট এখানে, সি পয়েন্ট এখানে হচ্ছে কি ডি পয়েন্ট। ঠিক আছে, এই চারটা পয়েন্ট দিলাম। এই পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য সময় লাগছে কত? এই পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য সময় লাগছে হলো কত? 5 সেকেন্ড। 5 সেকেন্ড। এবার বি থেকে সি তে যাওয়ার জন্য লাগছে 8 সেকেন্ড, এবং সি থেকে ডি বিন্দুতে যাওয়ার জন্য লাগছে 10 সেকেন্ড। ঠিক আছে, এরকম একটা সময় ব্যবধান দিয়ে দিলাম। তাহলে এ বিন্দুতে বেগ দিলাম কত? 0 মিটার পার সেকেন্ড। বি বিন্দুতে বেগ দিলাম কত? 4 মিটার পার সেকেন্ড। সি বিন্দুতে বেগ দিলাম 6 মিটার পার সেকেন্ড। ডি বিন্দুতে বেগ দিলাম কত? 8 মিটার পার সেকেন্ড। এই যে একটা প্রশ্ন দিলাম। এবার বললাম কি, প্রশ্ন দিলাম ক, তো ঠিক আছে, প্রশ্ন কি দিলাম? এ থেকে বি বিন্দুতে যাত্রাপথের ত্বরণ কত? তার মানে কি বোঝাইতেছে, এই যে আমার এই পয়েন্ট থেকে বি পয়েন্টে যাইতে চাইতেছি, যাওয়ার পথে আমার ত্বরণের মান কত? ত্বরণের সূত্রটা কি ছিল জানি? এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এখানে ভি আছিল কি শেষ বেগ, এটা ছিল আদি বেগ, আর টিটা কি মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে বা যে যাত্রায় যে মানে গন্তব্যস্থলে পৌঁছাইবার জন্য মোট সময় না, টি ছিল কি, এটা লিখে দিই মোট সময়। তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা অঙ্কটা করে ফেলি, সমাধান দিই। চলো তাহলে সমাধান তাহলে ত্বরণ বার করতে বলছে না, তাহলে এ দিব ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে বেগের মান কত? এখানে এই ভিটা কি শেষ বেগ, তাহলে আমার এ থেকে বি বিন্দুতে যাওয়ার কথা বলছে। তাহলে এ থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য শেষ বেগ কোনটা? এ থেকে বি বিন্দু শেষ বেগ কত? 4 মিটার পার সেকেন্ড। বি ওই বাকিগুলি চিন্তা করতেছি না, কারণ আমাকে বলছে এ থেকে বি তে যাওয়ার জন্য। তাহলে আমার এ থেকে বি তে যাইলে তো আমার যাত্রা শেষ হয়ে যাচ্ছে। তো শেষ বিন্দুর বেগ কত? 4 মিটার পার সেকেন্ড। এই যে লিখবো কি 4, এগুলো লিখতে পারো, একক না লিখলে সমস্যা নেই। এই যে মাইনাস আদি বেগ কত? 0 মিটার পার সেকেন্ড ভাগ সময় কত লাগছে? এগুলো মোট সময়, এ থেকে বি তে যাওয়ার জন্য মোট সময় লাগছে কত? 5 সেকেন্ড। তাহলে আমি যদি দেখি 4 মিটার পার সেকেন্ড থেকে যদি 0 বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে আমার? 4 ms ইনভার্স 1, আর নিচে থাকে কি 5 সেকেন্ড। ঠিক আছে, এবার এটাকে হিসাব যদি করো তাহলে এরকম একটা অ্যান্সার পাবো, সেটা হচ্ছে 4/5 ms ইনভার্স 2। ঠিক আছে, যে এটা হলো অ্যান্সার। এটা কি পেলাম? ত্বরণের একটা অ্যান্সার পেয়ে গেলাম। অর্থাৎ এ থেকে বি বিন্দুতে ত্বরণ কত? 4/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এই মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা পরে আলোচনা করতেছি, করে দিব, সমস্যা না। তাহলে এবার পরের একটা প্রশ্ন দেখো। পরের প্রশ্নটা বললো কি, এই থেকে সি বিন্দুতে যাত্রাপথে ত্বরণ বের করতে হবে আমাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে করি, সমাধান দিয়ে শুরু করি। সমাধান দিয়ে ত্বরণ বের করতে বলছে না, তাহলে ত্বরণের সূত্রটা কি? এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এখানে বি কে শেষ বেগ, আমাকে যাইতে বলতেছে কোথায়? এ থেকে। এবার কিন্তু আর বিতে না, এ থেকে এবার যাইতে বলতেছে আমাকে, বা এ থেকে এবার আমাকে যেতে বলছে সি বিন্দুতে। তাহলে আমার ডেস্টিনেশন কি? এবার এ থেকে সি তে যাও। তার মানে আমার শেষ বিন্দু কি? সি বিন্দু। মানে আমি সি তে গেলে তো আমার যাত্রা শেষ হয়ে যাচ্ছে, তাহলে শেষ বিন্দু সি। তাহলে সি বিন্দুতে যে বেগ থাকবে সেটা তো আমার জন্য শেষ বেগ। তাহলে শেষ বেগ বি এর জায়গায় কত বসাবো? 6 মাইনাস আদি বেগ কত? এ সি যাত্রাপথে আদি বেগ 0 ভাগ সময় কত? এ থেকে সি বিন্দুতে যাওয়ার জন্য আমাদের দুইটা সময় লাগছে, অর্থাৎ এ থেকে আমাকে আগে বিতে যাইতে হয়েছে যেখানে 5 সেকেন্ড লাগছে, আবার বি থেকে সি তে যাইতে হয়েছে যেখানে 8 সেকেন্ড লাগছে। তাহলে 8 আর 5 যোগ করবো, 8 9 10 11 12 13, কত সময় লাগছে? 13 সেকেন্ড সময় লাগছে। তাহলে উপরে কত? এখানে কিন্তু মিটার পার সেকেন্ড বেগের একক বের করে দেখাইছিলাম, মিটার পার সেকেন্ড।
মানে কম মিটার পার সেকেন্ডটাকে কমন নিয়ে লিখলাম এখানে, ঠিক আছে, আলাদা আলাদা করে না লিখে এখানে দুইটা আছে না কমন দিয়ে লিখলাম, ঠিক আছে। এখানে তাহলে উপরে কত পাইতেছি আমি 6 আর 6/13, উপরে হচ্ছে কি ms ইনভার্স 1, নিচে হচ্ছে সেকেন্ড। এটাকে যদি হিসাব করে তাহলে দেখো কি 6/13 ms ইনভার্স 2। তাহলে দেখতেছো এইখানে আরেকটা ত্বরণের অ্যান্সার পেয়ে গেলাম, এটা দ্বিতীয় অ্যান্সার। দেখা যাচ্ছে এই যাত্রাপথে আমি ত্বরণ বের করলাম, কিন্তু দুইবারই কি ত্বরণের মানটা ভিন্ন ভিন্ন পেলাম, অর্থাৎ এই বিন্দু থেকে বি বিন্দুতে যে ত্বরণে গেছে এবং এই বিন্দু থেকে সি বিন্দুতে সেই ত্বরণে কিন্তু যায় নাই, ত্বরণটা ভিন্ন হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, বের করলাম। এই যে ভিন্ন ভিন্ন ত্বরণ হয়েছে এটার একটা নাম আছে, বলতেছি সমস্যা নেই, কিন্তু এই সূত্রটা ব্যবহার করে আমরা এই দুটি অঙ্ক করে ফেললাম। ত্বরণের একক বের করি, চলো একক। তাহলে ত্বরণের একক বের করার জন্য আমাদের আগে সূত্রটা জানতে হবে। ত্বরণের সূত্র প্রতিপাদন করে দিলাম। তাহলে ত্বরণের সূত্রটা কি? a = b - u / t, যেখানে পরিচয় এই পাশে লেখা আছে। b হচ্ছে শেষ বেগ, u হচ্ছে আদি বেগ, টাইম হচ্ছে মোট সময়। এই মোট সময় লেখাটা মুছে গেছে, মোট সময় মানে যাত্রাপথের মোট সময়। তাহলে এই যে সূত্র লিখে ফেললাম, a = b - u / t। এবার আগের একটা আলোচনায় মনে বলছিলাম যে টাকা থেকে টাকা বাদ দিলে টাকা থাকে, কাগজ থেকে যদি কাগজ ছিঁড়ে ফেলাই দিই আমার হাতে যেটা থাকবে সেটা একটা কাগজ। তারপরে কি বলা যায় আরো বিভিন্ন কিছু, মনে করো বিস্কুট থেকে যদি একটু বিস্কুট ভেঙে ফেলাই দিই তাহলে আমার হাতে যেটা থাকতেছে সেটাও একটু বিস্কুটই বলবো। তাহলে বেগ থেকে আমি একটা বেগ থেকে আরেকটা বেগ বাদ দিচ্ছি, তাহলে আমি কি পাবো? আমার হাতে বা আমার কাছে কি থাকবে? বেগই তো থাকবে। তাহলে যে সেই বেগটাকে আমরা বি ধরে লিখলাম বা ইউ ধরে লিখতে পারো, সমস্যা নেই কোনো। এবং এই যে টাইম, নিচে টাইম আছে, তাইলে এই যে বেগ, বেগ আগের ক্লাসে পড়াইছিলাম, বেগ মানে কি আসল জানি? প্রতি একক সময়ে স্মরণের পরিবর্তনের হার, একক সময়ে স্মরণের পরিবর্তনের হার। এই সূত্রটা প্রমাণ করে দিয়েছিলাম বেগের। এই বেগের সূত্রটা কি জানি আসলে b = b/t, যেখানে বেগের পরিচয় আসলে কি? সেটা হচ্ছে কি গড় বেগ আসছিল, ঠিক আছে, গড় বেগ আসছিল। আমরা 9-10 কিন্তু সব গড় বেগ নিয়ে আলোচনা, মানে গড় নিয়ে কাজ করব, ঠিক আছে। আমাদের তখন তাৎক্ষণিক আলোচনা আসবে না 9-10, ঠিক আছে। তাহলে এই যে বেগ d/t, তাহলে আমাদের একক বা মাত্রা বের করার প্রধান শর্ত কি? আমাকে যে রাশিটার মাত্রা বা একক বের করতে বলবে সেই রাশিটাকে মৌলিক রাশিতে বিভাজিত করতে হবে যাতে আর না ভাঙা যায়। তাহলে দেখো এখানে বেগ আর টাইম পেলাম, বেগটা কিন্তু আবার ভাঙা যায়, তাহলে আমাকে ভাঙতে হবে। চলো ভাঙি। বেগটা ভাঙলে কি পাবো? d/t। তাহলে আমি কি পাবো পরে? d/t। এই যে মেইন লাইনটা, এই যে এই লাইন আর এই লাইন একই, আর নিচে এমনি তো একটা টি আসিল, এই যে টিটা দিয়ে দিলাম, ঠিক আছে, টিটা আমি দিয়ে দিলাম। তাহলে দেখো তো এবার উপরে d/t আছে আর নিচে ভাগ টি আছে। এই ক্ষেত্রে কি জানি করা যায়? উপরেটাকে সেম রাখতে হয়, d/t, এই ভাগটাকে উল্টায় কি করতে হয়? গুণ দিতে হয়, আর টি উল্টায় যাবে। টি নিচে কি আছে? মনে মনে এক আছে, একটা উপরে উঠে যাবো আর টিটা নিচে নেমে আসবে। টি নিচে এক আছে না, এই যে মানে এইভাবে t/1 এভাবে আছে। তো যে কোনো নিচে কিন্তু a ভাগ a আছে, মনে করে a আছে, তার মানে কি এর নিচে মনে মনে এক আছে ভাগ আকারে। এক দিয়ে যদি এর ভাগ করো কি হয়? এই হয়, ঠিক আছে। তাহলে এবার দেখো তো কি হইতেছে, d নিচে হলো t × t, মানে কি হবে? t²। এই যে এটা পেলাম না, দেখো তো এটা কি সবচেয়ে ক্ষুদ্রতে ভাগ করা হইলো আমার। এটা d মানে কি দূরত্ব বা ডিস্টেন্স, আর টাইম একটা কি মৌলিক রাশি, যে 7টা মৌলিক রাশির মধ্যে আসলে না সময় একটা। তাহলে আমার কিন্তু মৌলিক রাশিতে ভাঙা হয়ে গেছে। তাহলে এখন তোমাদের বলা হয়েছিল যে একক যখন আমরা নির্ণয় করব, একক নির্ণয় করার সময় আমরা যে এখানে কি d দ্বারা কি ডিস্টেন্স বুঝে যাচ্ছে বা দূরত্বের এককটা কি জানি ছিল? আমরা SI এককে দূরত্বকে মিটারে লিখবো, আর টাইমটাকে আমরা সেকেন্ডে লিখবো, ঠিক আছে। সেকেন্ডের উপর কি আছে? স্কয়ার, যেখানে স্কয়ার দিয়ে দিব, ঠিক আছে। আবার তাহলে দেখো তো এখানে কি আকারে আছে? m, এই যে d মানে কি লিখবো? m উপরে আছে, আর ভাগ টাইম কি s দ্বারা লিখবো, s²। তার মানে এইভাবে আছে। তো তাহলে এই যে এটা হচ্ছে কি আমার ত্বরণের একক। এবার সূচকের একটা সূত্র পড়ছিলাম, a ইনভার্স 1 = কি 1/a, বা এটাকে যদি লিখি a ইনভার্স 2 মানে কি 1/2,
এ স্কয়ার, এই সূত্রগুলি তো পড়ছিলাম, এই সূত্রটা ব্যবহার করে এটাকে চাইলে আমি চেঞ্জ করে লিখতে পারি ms ইনভার্স 2। কিভাবে লিখলাম দেখো, এটাকে যদি ভাঙলে কি পাবো, ms ইনভার্স 2 মানে কি 1 ডিভাইড বাই, সরি এটাকে যদি ভাঙে লিখি তখন আমরা কি 1 ডিভাইড বাই s স্কয়ার, 1 ডিভাইড বাই s স্কয়ার, এই জিনিসটা পাবো। এমটা কি, এম কার সাথে গুণ অবস্থা আছে, উপরটার সাথে, উপরটার সাথে যদি গুণ দেই এম একে এম, আর নিচে হচ্ছে কি s স্কয়ার। দেখো এই যে এই জিনিসটা আর এই জিনিসটা এক কিনা, এটা এক, তো তার মানে এখান থেকে এখানে যেতে পারতেছি, তার মানে এই জিনিসটাকে আমরা এই সূত্র ব্যবহার করে এভাবে লিখতে পারি ms ইনভার্স। সব জায়গায় এইভাবে লেখা আছে, এইভাবে লেখে না কেউ, এইভাবে না লিখে তুমি চাইলে এভাবে লিখতে পারো ms স্কয়ার, এভাবে লিখতে পারো। কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার এটা হয় মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কি বললাম, আমি ত্বরণের এককটা বের করলাম। আচ্ছা, ত্বরণের একক তো বের করা শিখে গেলাম, তাহলে এবার আমরা কি বের করি, ত্বরণের মাত্রা। এই একক এবং মাত্রা বের করার জন্য আমাদের যে সিস্টেম অবলম্বন করতে হয় সেটা আমার পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করা হয়েছে। মাত্রা এবং ডিমেনশন এই বিষয়ে, এই টপিকে তোমরা চাইলে দেখতে পারো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, যে কোনো মাত্রায় বের করতে পারবা। আচ্ছা, তাহলে এটা তো কি বের করলাম, একক বের করলাম। এককটা কি আছিল, ত্বরণের একক কি, একক হলো কি ms ইনভার্স 2, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণের একক বুঝে ফেললাম, তাহলে এবার ত্বরণের মাত্রাটা তো দরকার আমাদের জানা। মাত্রা কিভাবে বের করবো, মাত্রা একক যাই বের করি না কেন, যার বের করতে চাইতেছি, কার বের করতে যাচ্ছি, ত্বরণকে তাহলে আমি কি করব, সবচেয়ে ক্ষুদ্র মৌলিক রাশিতে ভাগ করতে হবে। তাহলে দেখো তো, এই ত্বরণকে আগেই মাত্রা একক বের করার সময় সবচেয়ে ক্ষুদ্র মৌলিক রাশিতে মানে ভেঙে ফেলছিলাম। সেটা কি আসলে জানি, এই যে d বাই টি স্কয়ার, ঠিক আছে, d বাই টি স্কয়ার। তাহলে এই যে আমার তো ভাঙা আগেই হয়ে গেছে, কিন্তু আমার তো বোর্ড দেখে মোছা করে লিখতে পারতেছে, তোমাদের খাতায় আবার নতুন করে করো। একে ভেঙে আমি দুইভাবে লিখতে পারলাম, মানে মৌলিক রাশিতে বিভাজিত করে ফেলছি। তাহলে উপরে পেলাম d এবং নিচে পেলাম টি স্কয়ার। আচ্ছা, এবার মাত্রা বের করার সময় দৈর্ঘ্যকে কি জানি লিখতে বলছিলাম, মাত্রা বের করার সময় দৈর্ঘ্যকে লিখবো হচ্ছে লেন্থ l লিখবো, এবং ভরকে ম্যাস লিখবো, টাইম মানে সময়কে আমি টি দ্বারা লিখবো, প্রকাশ করবো আর কি, প্রকাশ করবো। তাহলে দেখো তো, ডি মানে কি ডিস্টেন্স, দৈর্ঘ্য তো একটা হয় না, দৈর্ঘ্য আর ডিস্টেন্স মানে একই তো বুঝাইতেছে। তার মানে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্য বা এই যে সরি ডিস্টেন্সের জায়গায় আমি কি লিখবো বোঝানোর জন্য এল লিখবো। এল মানে ডিস্টেন্স তার লেন্থ, ডিস্টেন্স তার দৈর্ঘ্য কত, লেন্থ এল দ্বারা বোঝাইলাম। টাইম সময় আছে, সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়, টি দ্বারা, বড় হাতের টি, ক্যাপিটাল টি। টি লিখলাম, কিন্তু টি কি লিখলে হলো না, হলো না, টি এর উপরে স্কয়ার আছে, মানে এখানে আমাকে স্কয়ার দিতে হবে। তাহলে স্কয়ার দিলাম। তাহলে এই যে এবার আমি এটাকে কি লিখতে পারি, দেখো তো, উপরে এল আছে, এই যে এল, ডি এর পরিবর্তে এল দিলাম, ভাগ, যে ভাগ টি স্কয়ার পরিবর্তে কি দিলাম, বড় হাতে টি স্কয়ার। এই যে এটা আমার কি পেয়ে গেলাম, মাত্রা পেয়ে গেলাম। তো কিসের মাত্রা পেলাম, ত্বরণের মাত্রা পেয়ে গেলাম। আচ্ছা, ত্বরণের মাত্রা যেন পাইলাম, মাত্রাটাকে কিন্তু এই সূত্র ব্যবহার করা এভাবে লেখা যায়, এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2। অর্থাৎ কিভাবে লিখলাম এই জিনিসটা দেখো, চলো দেখাই। এটাকে লিখতে পারি এল ইন্টু 1 ডিভাইড বাই টি স্কয়ার। এই যে এই সূত্রটা ব্যবহার করা, টি ইনভার্স 2 কে কি লিখলাম, ইনভার্স 2 মানে 1 ডিভাইড বাই স্কয়ার, তার মানে টি ইনভার্স 2 হবে কি 1 ডিভাইড বাই টি স্কয়ার। এবার দেখো তো, এল উপরটার সাথে গুণ আছে, এল যদি উপরটার সাথে গুণ থাকে তাহলে হলো কি, উপরে থাকে এল আর নিচে হলো কি টি স্কয়ার। দেখো তো, এটা আর এটা এক নাকি, এটা তো এক, তার মানে এটা আর এটা একই, এখান থেকে এখানে যাওয়া যায়। তাহলে তুমি চাইলে এভাবে লিখতে পারো, সব জায়গায় এভাবে লেখা আছে এল টি ইনভার্স 2 মাত্রা। তাহলে মাত্রাটা তো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এমনি করতে করতে মুখস্থ হয়ে যাইব, আর যদি পরীক্ষা আসলে এভাবে বের করে ফেলবা। এবার যে কথাটা আমরা ম্যাথ যে দুটো করাইলাম, এই ম্যাথ করানোর সময় কিন্তু দেখা গেল যে আমার প্রতিটা মানে সময় ব্যবধানে ত্বরণের মান কিন্তু আমি আলাদা আলাদা পেয়েছিলাম। আচ্ছা, সমস্যা নেই, পাইলাম। এই জিনিসটার থেকে নতুন একটা জিনিসের উদ্ভব হয়েছে, সেটা হচ্ছে সমত্বরণ
আর একটা হচ্ছে কি অসমতরণ, সমতরণ এবং কি অসমতরণ। আচ্ছা, এটা কিসের থেকে উৎপন্ন হয়েছে? যে আমরা দুটো অঙ্ক করছি, এখানে দেখা গেছিল কি যাত্রাপথে ত্বরণের মান আমি এক পাইনি। এক পাইছি কি না, এক পাইনি। সেখানে কি ত্বরণ বিদ্যমান আছে? অসমতরণ। অর্থাৎ সমতরণ তাহলে কাকে বলা হবে? সময়ের সাথে স্বর্ণের পরিবর্তন, চলো এখানে দেখি ডেফিনিশনটা। সময়ের সাথে বেগের পরিবর্তন বা বৃদ্ধি একই হলে কে সমতরণ বলে। ঠিক আছে, অর্থাৎ এখানে কি পেলাম? সমতরণ, সময়ের সাথে বেগের পরিবর্তন বা বৃদ্ধিটা যদি একই হয় তাহলে তাকে সমতরণ বলে। তাহলে অসমতরণটা কি? এই যে অসমতরণ, তাহলে এই অসমতরণটা হইব কি? সময়ের সাথে এর বিপরীত, সময়ের সাথে বেগের বৃদ্ধি একই না হলে তাকে অসমতরণ বলে। তাহলে এগুলো একটা উদাহরণ দিই। মনে করো এই যে একটা যাত্রাপথ, এবার আর ঢাকা সিলেট দিব না, এ থেকে মনে করে যে দিলাম এ থেকে বি বিন্দুতে যাইতেছ। তাহলে এখানে আমি এটাকে 5টা ভাগে ভাগ করি, 1 2 3 সরি 4টা ভাগে ভাগ করি, 4টা ভাগে ভাগ করি, বেশি বড় করে লাভ নেই। এই থেকে বিতে যাচ্ছ, আমি 4টা ভাগে ভাগ করলাম। এখানে মনে করো সময় কত? এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, এখানে এ বিন্দুতে সময় কত? 0 সেকেন্ড। এখানে হচ্ছে কি 1 সেকেন্ড, হচ্ছে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। অর্থাৎ এ থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য তার মোট 4 সেকেন্ড সময় লাগছে। ঠিক আছে, তাহলে যখন 0 সেকেন্ড তখন তার বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। যখন 1 সেকেন্ড তখন তার বেগ 2 মিটার পার সেকেন্ড। যখন তার বেগ যখন তার সময় 2 সেকেন্ড তখন তার বেগ হচ্ছে কত? 4 মিটার পার সেকেন্ড। যখন তার সময় 3 সেকেন্ড তখন তার বেগ হচ্ছে কি 6 ms ইনভার্স 1। যখন 4 সেকেন্ড বেগ কত? 8 ms ইনভার্স 1। ঠিক আছে, 8 মিটার পার সেকেন্ড পেলাম। তাহলে দেখো তো ত্বরণের সূত্র শিখেছি। ত্বরণের সূত্রটা কি বলো তো? ত্বরণের সূত্রটা কি? ত্বরণ হচ্ছে কি a সমান v মাইনাস u ডিভাইড বাই t। তাহলে এই যে v মাইনাস u ডিভাইড বাই t, আমি যদি বলি 0 থেকে 1 সেকেন্ড, অর্থাৎ এখানে সময় ব্যবধান কত? এই মাঝখানে 1 সেকেন্ড। এখানে মনে করো এখানে কত? 1 সেকেন্ড। এখানে কত? 1 সেকেন্ড। এখানে কত? 1 সেকেন্ড। সময় ব্যবধানটা কত করে হইল? 1 সেকেন্ডে। প্রতি সেকেন্ডে তার বেগ দেখো তো কত করে বাড়ছে? বেগ বৃদ্ধি হার কি ত্বরণ বলা হয়? বেগ বৃদ্ধি পেয়েছে কতটুকু করে? এই যে এখানে 1 সেকেন্ড, 0 থেকে 1 গেছে মানে 1 সেকেন্ড, 1 থেকে 2 গেছে মানে 1 সেকেন্ড সময় ব্যয় করে, বা 2 থেকে 3 গেছে মানে 1 সেকেন্ড সময় ব্যয় হয়েছে, আবার 3 থেকে 4 গেছে মানে 1 সেকেন্ড সময় ব্যয় হয়েছে। অর্থাৎ তাহলে এই প্রথম 1 সেকেন্ডে এ থেকে বি তে যাত্রা পথে প্রথম 1 সেকেন্ডে তার বেগের পরিবর্তন কতটুকু হয়েছে? মানে এবার কি করবো? শেষ বেগ থেকে আমি আদি বেগটা বাদ দিয়ে দেবো। 2 মাইনাস 0 কত হলো? 2 মাইনাস 0 সমান হলো কি 2 মিটার পার সেকেন্ড। যখন পরের 1 সেকেন্ডে বেগের পরিবর্তন হয়েছে কত? এই যে 4 থেকে আমি 2বার বাদ দিয়ে দিব, কারণ পরের 1 সেকেন্ডে এখান থেকে এখানে গেছে সে, মানে এটা তার আদি বিন্দু, এটা তার শেষ বিন্দু। শেষ বিন্দুর বেগ কত? 4। 4 থেকে আদি বিন্দুর বেগ কত? 2, বাদ দিয়ে দিলে কত হবে? 2 মিটার পার সেকেন্ড। আবার পরের সেকেন্ডে দেখো, পরের সেকেন্ডে অর্থাৎ 2 থেকে 3 সেকেন্ডে যাওয়ার সময় শেষ বেগ ছিল কত? 6 আর আদি বেগ ছিল কত? 4। তাহলে এবার কত পাবো? 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বেগের পরিবর্তনটা কি আছে? একই আছে। তাহলে বেগের পরিবর্তনটা দেখো তো একই আছে না? যে 2 2 2 প্রতি মানে প্রত্যেকটা সময় বেগের পরিবর্তনটা কি হয়েছে? একই হয়েছে। এটাকে বলা হয় কি? সমতরণ বলা হয়। অর্থাৎ এখান থেকে যদি আমি ত্বরণ বের করি তাহলে দেখো তো ত্বরণটা কত পাই? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার পাবো। ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার পাবো। চলো দেখি বি, আমি এ থেকে এই যে মানে প্রথম 1 সেকেন্ডে বেগের পরিবর্তন বের করতেছি। তাহলে বি এই প্রথম 1 সেকেন্ডের জন্য শেষ বেগ কত? এটা আমার শেষ বিন্দু, এটা এই বিন্দুর বেগ কত? 2। এটা হচ্ছে তাহলে শেষ বেগ 2 মাইনাস আদি বেগ 0 ভাগ কত? সময় কত? 1 সেকেন্ড। 1 সেকেন্ড নিচে 1 থাকা মানে যে কথা না থাকা একই কথা। তাহলে এই যে 2 মাইনাস 0 উপরে হলো 2 আর নিচে হলো 1, মানে কি? মানে হচ্ছে 2। এটা হচ্ছে কি? ms ইনভার্স 2। এই যে এটা কি পেলাম? ত্বরণ পেলাম। ত্বরণের মান কত পেলাম? সমান 2
ms ইনভার্স 2 এই যে একক দিয়ে ত্বরণের মানটা লিখলাম, ঠিক আছে। এবার তুমি চাইলে, আমি তো প্রথম 1 সেকেন্ডে, তুমি 4 সেকেন্ডে ত্বরণ কত বের করো, 4 সেকেন্ডে ত্বরণ বের করতেছি, ঠিক আছে। এর সমান b - u ডিভাইড বাই t, এটা 4 সেকেন্ডে বের করতেছি। তাহলে 4 সেকেন্ডে বের করতেছি, তাহলে আমি কোথায় এ থেকে আমি পুরো ভিতরে চলে যাব না, 4 সেকেন্ডে বের করতেছি যেহেতু। তাহলে 4 সেকেন্ডে আমি থাকবো বি বিন্দুতে, তাহলে এটা আমার শেষ বিন্দুর বেগ কত, 8 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে লিখবো কি 8 মিটার পার সেকেন্ড ms ইনভার্স 1 মাইনাস এই মিটার পার সেকেন্ড পরে লিখে দেবো। আর আদি বেগ কত, মানে আদি বেগ কত, এ থেকে বি তে গেছে, মানে এই বিন্দু বেগটা আদি বেগ কত 0, ms ইনভার্স 1 ভাগ টাইম, সময় কত লাগছে এ থেকে বি তে যাওয়ার জন্য, 1 2 3 4, মোট 4 সেকেন্ড সময় লাগছে, 4 সেকেন্ড। যদি ভাগ করি তাহলে কত হবে, 4 দুগুণে 8, তাহলে এখানে আমি পাবো কত 2 ms ইনভার্স 2, এই যে অ্যান্সার। তাহলে দেখা যাচ্ছে যে আমি এ থেকে 1 সেকেন্ড পর এই বিন্দুতে যাই, অথবা এ থেকে 4 সেকেন্ড পর বি বিন্দুতে যাই, যেখানে যাই না কেন সব জায়গায় ত্বরণ কি সমান, এইটাকেই বলা হয় কি সমত্বরণ। এইরূপ ঘটনাকেই বলা হয় সমত্বরণ। আচ্ছা, সমত্বরণ তো দেখলাম, তাহলে অসমত্বরণটা কি? অসমত্বরণটা চলে এখান থেকে দেখাই দিই। অসমত্বরণ হবে কি, এখানে তো 0 মিটার পার সেকেন্ড, এখানে 1 মিটার পার সেকেন্ড দিলাম, সমস্যা নাই। এখানে 5 মিটার পার সেকেন্ড, এখানে 9 মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে কি 12 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখানে 12 মিটার পার সেকেন্ড, এখানে 12 মিটার পার সেকেন্ড দিলাম। তাহলে দেখো, এবার আমরা ত্বরণ বের করি। চলো এই বিন্দু থেকে বি বিন্দু ত্বরণ বের করি আগে সূত্র দিয়ে, এ সমান v - u ডিভাইড বাই t। তাহলে প্রথম 1 সেকেন্ডে ত্বরণ হবে কি, প্রথম 1 সেকেন্ডে এটা আমার শেষ বিন্দুর বেগ কত 1, এটা হচ্ছে আমার শেষ বিন্দুর বেগ, তাহলে এটা শেষ বেগ মাইনাস আদি বেগ কত, ও 0 ভাগ সময় কত লাগছে 1 সেকেন্ড। 1 নিচে লিখলেও যে কথা, না লিখলেও একই কথা, তার মানে অ্যান্সার কত পাবো 1 ms ইনভার্স 2, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, প্রথম 1 সেকেন্ডের জন্য এবার আমি প্রথম 3 সেকেন্ডের জন্য বের করি, যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, অর্থাৎ আমি এখান থেকে কোথায় চলে যাব, এইখানে প্রথম 3 সেকেন্ডে এই যাত্রাপথটা, প্রথম 3 সেকেন্ডে আমি ত্বরণ বের করি। চলো তাহলে এর সমান কি v - u ডিভাইড বাই t। তাহলে প্রথম 3 সেকেন্ডের জন্য আমার শেষ বিন্দু, এটা শেষ বিন্দুর বেগ কত, এই যে 9, আমরা লিখব কি 9 মাইনাস আদি বেগ কত, এই প্রথম 3 সেকেন্ডের জন্য এই যে 0, ঠিক আছে। সময় কত লাগছে 1 2 3 সেকেন্ড জন্য 3। তাহলে দেখো তো এবার কত আসে, 3 থেকে যদি 9 থেকে 0 বাদ দিই, তাহলে আমি উপরে কত পাবো, 9 পাবো ভাগ নিচে 3 আছে, 3 থেকে 3 থেকে 9। তাহলে এবার দেখো তুমি কত পেলাম 3 ms ইনভার্স 2। তাহলে দেখো আগের বারে কি আছিল, যে বিন্দুতে বের করি বা যেই সময় ব্যবধানে বের করি না কেন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময় কি আছিল, বেগ সমান আছিল বা ধ্রুব আছিল। কিন্তু এইবার কিন্তু আর বেগটা কি ধ্রুব না, এবার কি পেলাম, সরি এবার কিন্তু বেগটা ধ্রুব না, প্রত্যেকটা জায়গায় বেগ আলাদা আলাদা। সেই জন্য ত্বরণও এবার কিন্তু ধ্রুব পাইনি, মানে ধ্রুব মানে কনস্ট্যান্ট ত্বরণ পাইনি, যেটা পরিবর্তন হয়েছে। এক জায়গায় 1 মিটার পার সেকেন্ড স্কয়ার পাইছি, এক জায়গায় 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ পাইছি, ঠিক আছে। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা সময় ব্যবধানেই বা প্রত্যেকটা সময় কিন্তু ত্বরণ এক না, এটাকেই বলা হয় কি অসমত্বরণ। যেই ত্বরণের আলোচনা তোমরা পরের, মানে যখন কলেজে পড়বো তখন এটাকে আরো ভালো জানতে পারবা, কিন্তু 9 10 বইয়ে অসমত্বরণের কোনো অঙ্ক পাইবা না, ঠিক আছে। অসমত্বরণের কোনো অঙ্ক নাই, সব সমত্বরণের, হ্যাঁ, ঠিক আছে। তাহলে অসম এবং সমত্বরণ তো বুঝে ফেললাম। তাহলে এবার একটু আমরা মন্দন সম্পর্কে জানার চেষ্টা করি। মন্দন, ত্বরণ তো বিশেষ, তাহলে আমাদের এখন বাকি আছে কি, আমাদের এই যে মন্দন সব। মন্দনটা কি হয়, মন্দনটা কিন্তু মানে ত্বরণের ঠিক বিপরীত, অর্থাৎ সময়ের সাথে বেগ হ্রাসের হারকেই মন্দন বলা হয়, ঠিক আছে। তাহলে মন্দনটা লিখে দিই আমি, ডেফিনিশনটা কি হবে, মন্দন সময়ের সাথে বেগ হ্রাসের হারকে, হ্রাস মানে কি কমে যাওয়া, হ্রাসের হারকেই মন্দন বলে। আচ্ছা, এরকম মনে করো, ঠিক আছে। তুমি একটা জিনিস মনে করো, এটা একটা ভূমি থেকে এই বরাবর
মনে করো একটা বস্তুকে নিক্ষেপ করলা, ঠিক আছে, এই দিকে একটা বস্তুকে নিক্ষেপ করলা, নিক্ষেপের সময় তোমার আদিবেগ কত ছিল, বস্তুটি যে বেগে নিক্ষেপ করলা সেটাই তো আদিবেগ, এটা হলো আদিবেগ বা নিক্ষিপ্ত বেগ, নিক্ষিপ্ত বেগ কত, ধরুন 40 ms ইনভার্স 1, 40 মিটার পার সেকেন্ড বেগে তুমি একটা বস্তুকে ভূমির সাথে 70 ডিগ্রি কোণ করে উপর দিকে নিক্ষেপ করলা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার আদি বেগ মানে যে বেগে নিক্ষেপ করছো সেটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। যতই সে উপরে উঠতে থাকবে তার বেগ কি বাড়বে নাকি কমবে, কি মনে হয় তোমার? যদি বেগ বাড়তোই তাহলে তো আর সেটা নিচে আসতো না, নিচে কি আসতো? দেখো উপরে জিনিস মেরে দিই, উপরে যদি কোনো কিছু ছুঁড়ে ফেলে দিই সেটা আবার নিচে চলে আসে। কেন চলে আসে? কারণ উপরে ছুড়ে দেওয়ার সাথে সাথেই মাধ্যাকর্ষণ বলের কারণে বা পৃথিবীর আকর্ষণ বলের কারণে সেটা কি হয়, তার বেগটা কি কমতে থাকে, এবং সেই যে এবং বেগটা যেন কমতে থাকে, এই বেগ কম প্রতি সময়ের সাথে সাথে বেগ হ্রাস পাইতে থাকে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার নিক্ষেপ করার সাথে সাথেই বস্তুটার মধ্যে মন্দনের সৃষ্টি হবে, ঠিক আছে। যখন তুমি 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলা, মনে করো সেখানে সময় আসলে t1, যখনই কি হইব t2 হয়ে যাব, তখন কিন্তু সেই বেগটা 40 মিটার পার সেকেন্ড থাকতেছে না, তখন কমে হয় 25 মিটার পার সেকেন্ড হয়ে যাবে বা এরকম কিছু একটা হয়ে যাবে, কিন্তু 40 মিটার থাকবে না, অবশ্যই বেগ কমে যাবে। তাহলে দেখছো বেগ হ্রাস পেয়েছে, প্রত্যেকটা সময় কি হইতে থাকবে, বস্তুটা বেগ হারাতে থাকবে, হারানো মানে কি হ্রাস পেতে থাকবে, আর হ্রাস পেতে পেতে কি হবে, বেগ একবারে জিরো হয়ে যাবে। বেগ জিরো হওয়ার মানে কি, সে আর উপরে উঠবে না, সে সোজা ভূমির দিকে অগ্রসর হবে, ঠিক আছে। তাহলে মন্দনের একটা উদাহরণ পেয়ে গেলাম, উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর মন্দন হয়। এবার তোমরা ত্বরণের তো একটা জিনিস পড়েছিলাম যে সুষম এবং অসম ত্বরণ, তাহলে মন্দনে তো সুষম এবং অসম আছে। সবাই এই মাত্র যে উদাহরণটা দিলাম সেটা কি উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেই যে উদাহরণটা পাওয়া যায়, সেই উদাহরণটা হচ্ছে কি সুষম মন্দন, ঠিক আছে, বা সমমন্দনের। কারণ কি, প্রতিটা পৃথিবী ওই যে অভিকর্ষ ত্বরণের মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে প্রতিটা সেকেন্ডে কি হয়, যে উপর দিকে যখন আমি কোনো বস্তুর উপর দিকে নিক্ষেপ করব, তখন এই যে অভিকর্ষ ত্বরণ জি এর মান হয় কি -9.8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ মাইনাস দ্বারা বোঝায় কি, যে দিকটা বিপরীত, পৃথিবী নিচ দিয়ে পড়লে কি হয়, তখন হয় কি প্লাস হয়, জি এর মান হয় কি প্লাস হয়। যখন উপর দিকে ছুড়ে দেই তখন হয় কি নেগেটিভ হয়। নেগেটিভ হওয়ার মানে কি, ত্বরণ কমতেছে, ঠিক আছে। প্রতি সেকেন্ডে কত করে ত্বরণ কমে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে ত্বরণটা কমতে থাকে। তার মানে প্রতি সেকেন্ডেই ত্বরণের যে হ্রাস পায় সেটা কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার করেই হ্রাস পায়। তার মানে প্রতি সেকেন্ডে সম পরিমাণ ত্বরণ হ্রাস পাইতেছে। সেই জন্য উপর দিকে নিক্ষিপ্ত বস্তু যে আমি উদাহরণটা, সেটা হবে কি সমমন্দনের।